ঐক্যের ডাকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন দলের বৈঠক যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কঠিন সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে পূজা উদযাপন ফ্রন্ট। সার্বভৌমত্ব রক্ষায় ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। হাসিনার পাশে থাকায় দিল্লির কড়া সমালোচনা মির্জা ফখরুলের। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ব্যবসা বাণিজ্যে প্রভাব দেখছেন না অর্থ উপদেষ্টা। যেখানে কম দামে ভালো পণ্য সেখান থেকেই কিনবে বাংলাদেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। জাতীয় ঐক্যের ডাকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সরকার প্রধানের সঙ্গে সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলও যোগ দেয় বৈঠকে। এছাড়া হেফাজতে ইসলাম, এবি পার্টি, ১২ দলীয় জোট, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস সহ আরও বেশ কয়েকটি দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, মিটিংয়ের সময়সীমা নির্ধারণ হয়েছিল আগে থেকেই ১ ঘন্টা, এখন যেহেতু ৫টা বেজেছে, সুতরাং বলা যায় যে মিটিং একেবারে শেষ পর্যায়ে। জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দল ডাক্তার শফিকুর রহমান তার নেতৃত্ব দিচ্ছেন, তিনি জামায়াতের আমির সঙ্গে রয়েছে, এবং বিএনপির যিনি নেতৃত্ব দিচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন, তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও কিন্তু আমরা দেখেছি যে অরাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন তারাও কিন্তু এখানে এসেছেন। অর্থাৎ হেফাজতে ইসলাম আমরা দেখেছি যে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল এখানে এসেছেন, এবং আমরা দেখেছি জাতীয় নাগরিক কমিটি, সে নাগরিক কমিটিকেও কিন্তু ডাকা হয়েছে। এবং সেই যে বৈঠক সেটি আসলে মূলত এই চলমান সংকট কিভাবে উত্তরণ করা যায় এবং সেজন্য আসলে সরকারের কি ধরনের নীতি অবলম্বন করা উচিত, বা সরকার কোন প্রক্রিয়ায় কোন পলিসি মেকিং করে এই সংকটকে উতরাতে পারে, তা তিনি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ শুনতে চেয়েছেন, এবং তারা আসলে যেই পরামর্শগুলো দিবেন সেটা নিয়ে পরবর্তী সময়ে একটি কার্য বা কমিটি সেটি আসলে নির্ধারণ করবে যে কোন প্রক্রিয়ায় বাংলাদেশে উত্তেজনাকর পরিস্থিতি। আসলে একদিকে দেশ গঠনে জাতীয় ঐক্যের প্রয়োজন, অন্যদিকে হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ ভারতের পক্ষ থেকে যে ধরনের উত্তেজনা ছড়ানো হচ্ছে বা বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে যেভাবে অস্থিতিশীল করা হচ্ছে সীমান্তের এপারে এবং ওপারে, তার সব মিলিয়ে আসলে কিভাবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাধান করা যায় যাতে বাংলাদেশের স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা বজায় থাকে। মূলত এই সমস্ত বিষয়গুলো তিনি এখন শুনছেন বলে আমরা ভিতর থেকে জানতে পেরেছি, এবং সেখানে জামায়াতের প্রতিনিধিরা যেমন কথা বলেছেন, বিএনপির প্রতিনিধিরা কথা বলেছেন, সেখানে অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে তারা পরামর্শ দিচ্ছেন। সেই পরামর্শ অনুযায়ী আসলে আমরা দেখেছি যে সে কার্য নির্ধারণ হবে বলে আমরা জানতে পেরেছি। যদি বলি যে এখান থেকে মিটিংয়ে মোটামুটি একেবারে শেষ পর্যায়ে চলে আসছে মিটিং, এবং এখানে আসলে যারা বের হয়ে আসবেন সে রাজনৈতিক দলের প্রধানরা, যে রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আসলে সাংবাদিকদের সামনে তাদের যে কথাবার্তা বা কি বিষয়ে আলোচনা হলো, কি বিষয় আশয়, সেগুলো নিয়ে আসলে কথা বলার কথা রয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে ২-১টি রাজনৈতিক দলের নেতারা হয়তো বের হয়ে এসেছেন, তারা এখন গণমাধ্যমের মুখোমুখি হতে পারেন বা তারা আসলে কথা বলবেন। শুধু জামাত বা বিএনপি বড় দুটি রাজনৈতিক দল এমনটি নয়, এখানে আমরা দেখেছি যে ছোট ছোট যে দলগুলো রয়েছে তাদের প্রতিনিধিরাও কিন্তু এসেছে। যেমন এখানে গণ অধিকার পরিষদ ভিপি নূরের নেতৃত্বে, সাবেক ভিপি নূরের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল এসেছে, এবি পার্টির নেতৃত্বে এখানে কিছু তাদের প্রতিনিধিরা এখানে এসেছে। আমরা এখানে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দলকে আসলে দেখেছি, এবং সব মিলিয়ে বলা যেতে পারে যারা এখানে এসেছেন তাদের কথা আসলে প্রধান উপদেষ্টা শুনবেন, এবং কি প্রক্রিয়ায় এই উত্তেজনাকর পরিস্থিতি এবং জাতীয় ঐক্য আসলে মাধ্যমে একটি স্থিতিশীল এই মুহূর্তে প্রশাসনকে করা যায়, তিনি তার এ বিষয়ে তাদের বক্তব্য শুনবেন এবং হচ্ছে
তিনি এ বিষয়টি নিয়ে কিভাবে আরও কাজ করা যায় সেটু আজকের দিনই নয়, বলা হচ্ছে যে আমরা ভিতর থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে আরও প্রয়োজন হলে আরও বসা হবে। এবং আপনি জানেন যে এই মিটিংটি যেহেতু 1 ঘন্টা, এবং আপনি জানেন যে আজকে এই বৈঠকটি শেষ হওয়ার পরেই প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গেও কিন্তু বসবেন তার বাসভবন যমুনায়। সুতরাং একেবারে মিটিং বলা চলে শেষের দিকে। এখন হয়তো দু একটি রাজনৈতিক দলের নেতারা বের হয়েছেন, বাকিরা বের হলে গণমাধ্যমের সামনে তারা আসলে আনুষ্ঠানিকভাবে জানাবেন তারা কি বিষয়ে আজকে আলোচনা হয়েছে। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সর্বশেষ। ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। এদিকে বাংলাদেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্রাজুয়েশন সেরেমনিতে বক্তব্য রাখেন তিনি। বলেন, বৈশ্বিক সংকট সমাধানে দ্বন্দ্বের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের উচ্চতর সমরজ্ঞান এবং গবেষণার জন্য সামরিক বিদ্যায়তন হিসেবে পরিচিত ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতি বছর এখান থেকে প্রতিরক্ষা কৌশল সংক্রান্ত উচ্চতর কোর্স সম্পন্ন করেন দেশ বিদেশের যোদ্ধারা। এবছরে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের শিক্ষা সমাপনী সনদ বিতরণী অনুষ্ঠানে সকালে এনডিসিতে আসেন প্রধান উপদেষ্টা। কলেজ কমান্ড্যান্টকে সঙ্গে নিয়ে 2024 সালে কোর্স সম্পন্ন করা দেশি বিদেশি কর্মকর্তাদের সনদ তুলে দেন ডক্টর ইউনূস। উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, কঠিন সময় পার করছে বিশ্ব, প্রয়োজন জাতিগত ঐক্য। Globally we are at a strategically critical times and Bangladesh is no exception to that. It's only the people of a nation that can decide on the destiny of their nation. To thrive, we need to be together more than ever before. সামরিক অঙ্গনের এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বার্তা, বৈশ্বিক সংকট দ্বন্দ্বে নয়, সমাধান হবে সহযোগিতায়। Global challenges do not belong to any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন অন্তর্বর্তী সরকার প্রধান। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। এই কথাটি মন থেকে সরিয়ে দিন, কারণ আমার 35 বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি যেটি বুঝি, আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ আছেন, আমি মনে করি তারা আমার সাথে একমত হবেন। আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অনেক কঠিন। যে কোনো নির্বাচনে আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। অদৃশ্য শক্তি এখানে, ওই যে চট্টগ্রাম বন্দরে বললো না অনেক ষড়যন্ত্র কাজ করছে, একজন বললে প্রশ্ন করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা আপনার বিরুদ্ধে, যেহেতু আপনি বিএনপির প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কাজ করছে। একটু ঠান্ডা মাথায় আল্লাহর রাস্তে এগুলো চিন্তা করুন আপনারা। আপনি ছাত্র দল হন, যুব দল, স্বেচ্ছাসেবক, বিএনপি, তাঁতি দল, মহিলা দল, যেই হন না কেন, আল্লাহর রাস্তে এগুলো একটু চিন্তা করুন। বহু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যর পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের আচরণ সেরকম হতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আশা করব, আমি বিশ্বাস করি যে যেই কথাগুলো আপনাদের সামনে শেষে আমি এসে বলেছি, আমি জানি সারাদিন শেষে আপনারা আজকে ক্লান্ত, খুব বেশি কথা শুনতে এখন ভালো লাগবে না, কিন্তু যে কথাগুলো না বললেই নয়, আমি আপনাদের সামনে সেই কথাগুলোই তুলে ধরেছি। আমি অনুরোধ করব, বিগত 15-16 বছর আপনারা অক্লান্ত অত্যাচার নির্যাতন সহ্য করে আপনারা এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। আসুন আমরা সকলে মিলে, আমরা যেই অত্যাচার নির্যাতন সকলে মিলে সহ্য করেছি, আমাদের সামান্য ছোট ছোট ভুলের জন্য যাতে আগামী দিনের আমাদের এই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, আমরা সেই ব্যাপারে সচেতন থাকি। যে অত্যাচার নির্যাতন সহ্য করেছি, এখনো বহু মানুষের নামে মিথ্যা মামলা আছে, এখনো সেই মামলা উঠে নাই, মামলার খড়গ এখনো রয়ে গেছে। কাজে আসুন, যেই নির্যাতন আমরা সহ্য করেছি, যেই বিসর্জন আমরা দিয়েছি, সেই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, যেই কষ্ট করেছি সেই কষ্ট যাতে নষ্ট না হয়ে যায়,
এই ব্যাপারে আমরা সচেতন থাকি। আমরা 31 দফা মানুষের কাছে নিয়ে যাব, মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। আমাদের শেষ কথা হোক, আমরা জনগণের সাথে আছি, আমরা ইনশাল্লাহ জনগণের সাথে থাকব। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে বিপ্লবোত্তর ছাত্র ঐক্য শীর্ষক অনুষ্ঠান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার শাকির আহমেদ। শাকির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোটের আয়োজনে আজকের এই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে ঐক্যের নিমিত্তে কিন্তু আজকের যে এই অনুষ্ঠানটি সেটি আলোচনার আয়োজন করা হয়েছে এবং এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট অর্থাৎ বামপন্থী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই ছাত্র সংগঠনগুলো সহ ছাত্রলীগ বাদে যে আসলে জুলাই বিপ্লবে যে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলো সব ছাত্র সংগঠনই কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু আজকের এই যে অনুষ্ঠান সেটি থেকে তারা বলছেন যে জুলাই বিপ্লব যে ছাত্র সমাজের একটি অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে সংগঠিত হয়েছিল, ঠিক একই ঐক্য ধরে রাখতে হবে বিপ্লব পরবর্তী সময়ে। পাশাপাশি তারা বলছেন দেশে অর্থাৎ বাংলাদেশকে কেন্দ্র করে আধিপত্যবাদী যে আগ্রাসন নীতি রয়েছে বিভিন্ন দেশে, বিশেষত ভারতের যে নানা কর্মকাণ্ড, বাংলাদেশের যে সহকারী হাই কমিশনে হামলা সহ নানা যে আসলে কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড, সার্বভৌমত্বের জন্য এগুলোকে তারা হুমকি বলছেন এবং তারা বলছেন যে এই জুলাই অর্থাৎ এই 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারকে যেভাবে পতন ঘটিয়েছে ঠিক একইভাবে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু কোনো বিদেশি শক্তি যদি বাংলাদেশের উপর হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে সেটি তারা প্রতিরোধ করবে। এবং আমরা দেখতে পেয়েছি এখানে বাংলাদেশের যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে, আমি যদি বলতে যাই জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ সহ বাম ঘরানার যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, সবগুলো ছাত্র সংগঠনের প্রতিনিধিরাই কিন্তু এখানে এসেছেন এবং সবাই বলছেন যে ছাত্র সংগঠনগুলোর বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিস্ট শক্তি যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, অর্থাৎ সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষায় যেন জুলাই বিপ্লবের মতোই এই ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আহ্বানেই কিন্তু তারা জানাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, এখানে প্রতিটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এসেছেন এবং তারা বলছেন যে এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে যে গণহত্যা হয়েছে, পাশাপাশি গত 16 বছরে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের রাজনীতিতে তারা আসতে পারবে কি পারবে না সেটি বিচারের পরবর্তীতে সিদ্ধান্ত। এবং তারা বলছেন যে ঐক্যবদ্ধভাবে থেকে আগামীতে দেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রয়েছে সেই সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি এই গণহত্যা সহ সারা দেশ জুড়ে যে নানা ধরনের আসলে এই গত 16 বছরে যে বিষয়গুলো সংঘটিত হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ সবগুলোর বিচার সম্পন্ন করতে হবে, এমনটি কিন্তু আজকের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত ছাত্র ঐক্যের এই অনুষ্ঠান থেকে কিন্তু ছাত্র নেতৃবৃন্দ এই দাবিগুলো জানিয়ে দিয়েছেন। এই ছিল আমার কাছে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্র ঐক্যের যে অনুষ্ঠান সাংবাদিক জোটের সেটির সর্বশেষ খবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের আগে বক্তারা বলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, দিল্লির দাসত্ব রুখে দিতে একসঙ্গে লড়াই করবে সব ধর্মের মানুষ। ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক হয়েছেন হিন্দু মুসলমান সহ বিভিন্ন ধর্মের মানুষ। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একাট্টা তারা, যোগ দেন রাজনীতিবিদরাও। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ব্যানারে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতের মিডিয়া। দিল্লিতে বসে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন শেখ হাসিনা। ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, সেখানে বসে মৌচাকে ঢিল মারছে। সেই মোদিবাবু এত বড় বড় কথা বলেন, সেই মোদিবাবু ব্যর্থ হয়েছেন কূটনীতিবিদদের নিরাপত্তা দিতে। যেই মোদিবাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন, সে ভারতের হিন্দুদের
নিরাপত্তা দিচ্ছে না। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে চক্রান্ত করছেন ভারতের শাসক দলের নেতারা। এই অভিযোগ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দিল্লির দাসত্ব রুখে দিতে একসঙ্গে লড়াই করবে হিন্দু মুসলমান সহ সব ধর্মের মানুষ। আপনারা এতখানি হিন্দুত্ববাদী, এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাঈদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের এই শহীদদের বিরুদ্ধেই সেটা যায়। এখানে যদি সিরাজউদ্দৌলার মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করে দেব। শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে ভারত হিংসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বলে দাবি করেন পূজা উদযাপন ফ্রন্টের নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার পাশে থাকায় ভারতের কড়া সমালোচনা করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে দলীয় সমাবেশে তিনি বলেন, সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার চালিয়ে বিভেদ তৈরির পায়তারা চলছে। দেশের স্বাধীনতার সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। শোয়েব কবিরের রিপোর্ট। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত না করতে দিল্লির প্রতি আহ্বান জানান তিনি। ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনার নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, কথা প্রত্যাশা করি। আগরতলার ডেপুটি হাইকমিশনার অফিস, কলকাতায় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার অফিসে আক্রান্ত। এটা কোন ধরনের বন্ধুত্ব, এটা কোন ধরনের প্রতিবেশিতা? আমরা আশা করি যে ভারত তার যে অতীতে যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা এটাকে তারা কাটিয়ে উঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই, এই বিষয়ে সবাই আমরা একমত থাকবো এবং আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই একজোট হয়ে আবার ঐক্যবদ্ধ হব এবং আমরা সেই সংগ্রামে টিকে থাকতে করতে পারব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দেশের মানুষ অপেক্ষা করছেন বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন রাজনৈতিক ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে না। যে দেশ কম দামে ভালো পণ্য দেবে সেই দেশ থেকেই আমদানি করবে বাংলাদেশ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ভারতের ব্যবসায়ীরা তাদের রাজনীতিবিদদের কথায় বিভ্রান্ত হবেন না বলে আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। এর প্রভাব বাণিজ্যে পড়ার আশঙ্কা করছেন অনেকে। ভারতের দিক থেকেও রাজনীতিবিদরা বাণিজ্য না করার হুমকিও দিচ্ছেন। তবে এগুলো রাজনৈতিক কথা বলে উড়িয়ে দিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে কোনো টানাপোড়েন হবে না। পলিটিশিয়ানরা কি বলে না বলে, যদি ওখানে এক্সেস থাকে, প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কি করবে? বিক্রি করতে হবে। আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাব। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে, বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। এ সময় উপদেষ্টা দাবি করেন, বাজার পরিস্থিতি ভালো হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী দাম না কমার পিছনে সরবরাহ ব্যবস্থাকে দুষছেন। সাপ্লাই চেনের মধ্যে কিন্তু অনেক কমিটি আছে, বহু লোক ইনভলভ, ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে, সেগুলো অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম, তাও গুদামে রয়ে গেল,
তারপর সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা সেটা সম্ভব হয়ে ওঠে। উপদেষ্টা জানান, চাল ও মসুর ডাল আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে, আর সয়াবিন তেল সংকট নিরসনেও কাজ চলছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে সংবিধানের ৫৫ সংশোধনীর বৈধতা প্রশ্নে রিটের শুনানি শেষ হয়েছে। কাল রায়ের দিন জানাবেন উচ্চ আদালত। বুধবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে শুনানি শেষ হয়। আওয়ামী লীগ সরকারের আমলে ৫৫ সংশোধনী আইন ২০১১ সালে ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয়। এ আইন চ্যালেঞ্জ করে গত ১৮ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্টজন রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত ১৯ আগস্ট রুল দেন। রুলে ৫৫ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। রুলে বিএনপি, জামায়াত, গণফোরাম সহ বেশ কয়েকটি সংস্থা ও ব্যক্তি পক্ষভুক্ত হন। শুনানিতে আইনজীবী বলেন, ৫৫ সংশোধনীতে একই সঙ্গে রাষ্ট্র ধর্ম ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম ও ধর্ম নিরপেক্ষতার বিষয়টি রাখা হয়েছে, যা পরস্পর বিরোধী ও সাংঘর্ষিক। এর মাধ্যমে দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। নিজেদের গড়া ট্রাইব্যুনালে আসামির কাঠগড়ায় দাঁড়ালেন সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সঙ্গে ছিলেন আরেক আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু। বুধবার এই দুইজনকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউশন বলছে ১৯ জুলাই গণভবনে ১৪ দলের বৈঠকে কারফিউ জারি ও দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকের সমন্বয়ক ছিলেন আমু। এরপরই বেপরোয়া হয়ে ওঠে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডার বাহিনী। গণভবনে এই বৈঠকে তিনি একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউয়ে দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা ২০ তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, ঢাকা ২ আসনের কামরাঙ্গীরচর ও সাভার এলাকায় নিরীহ ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নির্দেশ দেওয়ার। প্রেসিডিয়াম সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার দলীয় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা অস্ত্র দিয়ে এবং সাথে আইন শৃঙ্খলা বাহিনী চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে সাধারণ ছাত্রজনকে হত্যা করে। রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে আসামিদের ঢাকার সিএমএম আদালতে তোলা হলে একাধিক মামলায় গ্রেফতার আবেদন করলে আদেশ দেন বিচারক। এছাড়া পল্টন থানার যুবদল নেতা মন্ত্রী আনিসুল হক, তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু এরাও ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী এবং জুলাই বিপ্লবের হত্যার অন্যতম তারা কুশীলব, তাদেরকেও একটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়। সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছিল সে জুনায়েদ আহমেদ পলক, আজকে মোহাম্মদপুর একটি থানা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নির্বাচন ব্যবস্থার উপর আস্থার ঘাটতি দূর করতে কাজ করছে কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এ সময় সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, 1 মাসের মধ্যে কমিশনের সুপারিশ দেওয়া হবে। অগাধ ক্ষমতা আছে, তা আমরা আমাদের মতামত, আমাদের এই যে আমাদের যা আন্ডারস্ট্যান্ডিং সেগুলো ওনাদের সাথে শেয়ার করেছি এবং ওনারাও আমার মনে হয় ওনারাও অনুধাবন করেন। তো এই আমাদের একটা সফল মত বিনিময় হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল একটা ভালো সুষ্ঠু নির্বাচন যখনই হোক না কেন কিভাবে করা সম্ভব, এগুলো সব আপনাদের মিডিয়াতেই আছে। মানে আপনারা খুব ভালোভাবে লিখেছেন ডেফিসিটগুলো কী ছিল। আমাদের সবচেয়ে বড় ডেফিসিট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে, সেটা ফেরত আনতে হবে। বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে বছরে $120 কোটি বা 13,800 কোটি টাকা সাশ্রয় করতে পারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB।
ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস IEEFA এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ধাপে ধাপে বিদ্যুৎ খাতের ভর্তুকির বোঝা কমিয়ে আনতে পারে। এজন্য শিল্প খাতে চাহিদার অর্ধেক জাতীয় গ্রিড থেকে পূরণ করতে হবে। তাই নতুন করে 3000 মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন প্রয়োজন পড়বে। বছরে লোডশেডিং 5% কমিয়ে আনা এবং সঞ্চালন ও বিতরণের সময় অপচয় 8% নামিয়ে আনতে হবে। এতে বাংলাদেশ বছরে 13,800 কোটি টাকা ভর্তুকি কমাতে পারবে। চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ প্রায় 32,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সংকোচনমুখী মুদ্রানীতি বাস্তবায়নের প্রভাব পড়েছে এনবিআর এর রাজস্ব আদায়। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসের লক্ষ্যমাত্রা অর্জন তো দূরের কথা, গত বছরের একই সময়ের তুলনায় আদায় কমেছে 1% বেশি। এ অবস্থায় লক্ষ্য পূরণে কর আদায়ের ক্ষেত্রে সম্প্রসারণে জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। এরপরও বড় ঘাটতি হলে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের পরামর্শ অর্থনীতিবিদদের। ইয়ানুর সিফাতের রিপোর্ট। এমন পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 1,01,281 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 30,831 কোটি টাকা কম। বছর ব্যবধানে নেতিবাচক প্রবৃদ্ধি 1.03%। হাসিনা সরকারের আমলে করা বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অবাস্তব উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, এতে যদি রাজস্ব ঘাটতি তৈরি হয় তাহলে বাজেট বাস্তবায়নে সরকার বন্ড ছেড়ে টাকা সংগ্রহ করতে পারে। যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে সেটা উচ্চাভিলাষী, মানে এটা আসলে অর্জন করাটা অত্যন্ত কঠিন এবং অসম্ভব বটে। এই রাজস্ব আদায়ের যে এখনকার ধারা রয়েছে সেটা যদি চলমান থাকে এবং ব্যবসায়ের পরিবেশে যদি দৃশ্যমান আরও উন্নতি না হয়, বিনিয়োগ যদি আরও না বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ঘাটতি আরও বেড়ে যেতে পারে, মানে বিশেষ করে রাজস্ব ঘাটতি। তাহলে সেই ক্ষেত্রে সরকারকে আসলে বন্ড ছাড়তে হবে। রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের উপর চাপ প্রয়োগ না করে কর প্রদানকারীর সংখ্যা বাড়ানোর উপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ইকোনমি একটা বড় ধরনের চাপের মুখে আছে। এই সিনারিও যদি চলতে থাকে তাহলে আসলে ইকোনমির ইমপ্রুভমেন্টের জায়গাটা খুব কম, এবং এই ট্রেন্ডে আমাদের যে ফোরকাস্ট আছে যে 4% লেভেলে ইকোনমিক গ্রোথ হবে এই ফিসক্যাল ইয়ারে, সেটা অর্জন করাটা খুব সহজ কাজ হবে বলে আমরা মনে করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং ঋণের সুদহারের চাপের কথা জানিয়ে পরিস্থিতি উত্তরণে সরকারকে অনুরোধ করছেন ব্যবসায়ীরা। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। করতোয়া নদীর প্রায় 5 একর জায়গা দখল করে বগুড়ায় সাম্রাজ্য গড়ে তুলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS। নদীর জায়গা দখল করে স্থাপন করেছে ইকোনমিক জোন ও বিনোদন পার্ক। প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান চালালেও বহাল তবিয়তে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। এখন এলাকাটি দেখলে মনে হবে নদী যেন ভুল করে ঢুকে পড়েছে TMSS এর দুর্গে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনকে দিয়েছে গতানুগতিক আশ্বাস। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আউয়ালের রিপোর্ট। 2500 বছর আগে বগুড়ার করতোয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল পুণ্ডনগর সভ্যতা। আর সেই পুণ্ডনগর সভ্যতাতেই ইউরোপ থেকে বণিকেরা আসতো বড় বড় বাণিজ্য তরে নিয়ে নদীর বাঁক ধরে বাণিজ্য করতে। সেই নদীর বাঁক রয়েছে ঠিকই, তবে প্রতিটি বাঁকে রয়েছে এখন দখল দূষণের চিত্র। করতোয়া নদীর পানির প্রধান উৎস এখন বিভিন্ন কলকারখানার বর্জ্য মিশ্রিত কালো জল। বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS এর অঙ্গ প্রতিষ্ঠান BCL এর পেপার মিলের বর্জ্য নামছে নদীতে। শুধু করতোয়া দূষণেই ক্ষান্ত হয়নি TMSS, দখলেও সবার সেরা বেসরকারি সেবামূলক এই প্রতিষ্ঠান। প্রথমে ময়লা ফেলে নদী ভরাট, তারপর সীমানা প্রাচীর, এভাবে করতোয়া নদীর বড় একটি অংশ গিলে খেয়েছে TMSS। নদী দখল করে এই প্রতিষ্ঠানের সাম্রাজ্য এতটাই বড় হয়েছে যে আপাত দৃষ্টিতে মনে হবে এই সাম্রাজ্যের ভেতরে নদী ঢুকে পড়েছে। পানির অবস্থা এমন একটা হয়ে গেছে যে আমরা আর পানিতে করতোয়া নদীর 4.9 একর জমি দীর্ঘদিন ধরে দখল করে থাকলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন। পরিমাপে সরেজমিন কোথাও কিন্তু TMSS নদীর সম্পত্তি দখল করেছে এই ধরনের কোনো রিপোর্ট বা প্রতিবেদন কিন্তু আসে নাই। করতোয়া দখল দূষণে TMSS সরাসরি জড়িত স্বীকার করে জেলা প্রশাসন বলছে দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। ওনারা বলেন জেলা প্রশাসন থেকে লিজ দেওয়া হয়েছে, নদীর জায়গা লিজ দেওয়ার আসলে কোনো বিধান নেই। ডিমার্কেশন যখন হয়ে যাবে ওই আমার নদী এরিয়ার মধ্যে যে স্থাপনাই থাকবে সেগুলো আমরা উচ্ছেদ করব। 2023 সালে নদী দখলের অভিযোগে TMSS-কে 10 লাখ টাকা জরিমানা করেছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।
পরিত্যক্ত 10 টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে ভয়ঙ্কর এক দানব, যার উচ্চতা 62 ফুট। উদ্দেশ্য সমুদ্র নগরী কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের সচেতন করা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্র সৈকতে নামতেই চোখে পড়ছে বিশাল আকৃতির আকাশ ছোঁয়া দানবের, যার উচ্চতা 62 ফুট। এবার দানবটি এসেছে ভয়ঙ্কর রূপে, তার সঙ্গে নিয়ে এসেছে আরও 2টি দানব, যাদের উচ্চতাও 15 ফুট করে। এগুলো আসলে ভাস্কর্য, যা তৈরি করা হয়েছে সৈকত থেকে সংগ্রহ করা পরিত্যক্ত প্লাস্টিকের বর্জ্য দিয়ে। ব্যবহৃত হয়েছে 10 মেট্রিক টন প্লাস্টিক দানবটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। প্রায় 1 মাস ধরে এই প্লাস্টিক দানবটা বানানোর কাজ করছি। একটা মেসেজ দেওয়ার জন্য আমরা মূলত এই কাজটা করছি। একটু মোটা তাজা হয়ে আর সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের পরিবেশকে ক্ষতি করার জন্য আসছে। প্লাস্টিক বর্জ্যে নির্মিত দানব দেখতে ভিড় করেছেন সৈকতে ঘুরতে আসা পর্যটকরা। জীববৈচিত্র্য রক্ষার জন্য অবশ্যই প্লাস্টিক সমুদ্রে ফেলা উচিত না। প্লাস্টিক আসলে একটা দানব, এটার অবশ্যই এখন থেকেই গণ সচেতনতা সৃষ্টি করা উচিত। মূলত ভ্রমণে আসা পর্যটকদের সচেতন করতে এমন প্রদর্শনী বলছে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন। বর্জ্য ব্যবস্থাপনায় যে সরকারের যে ব্যাপক একটা ব্যয়, সেই ব্যয়টাও কিছুটা হলেও সংকুচিত হবে। ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবেই প্লাস্টিককে নিরসন করতে পারব। এর আগে 2022 সালে সর্বপ্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে 35 ফুট উচ্চতার প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সামরিক আইন জারির ঘোষণার জেরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেছে বিরোধীরা। একই ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে গণপদত্যাগপত্র জমা দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। এদিকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বুধবারও রাস্তায় নেমেছে বিরোধী আইন প্রণেতা ও সাধারণ মানুষ। অতীতের প্রচলিত নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে ভারতের পরিবর্তে চীনে প্রথম আন্তর্জাতিক সফরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নয়াদিল্লি ছেড়ে বেইজিংয়ের সঙ্গে জোরদার অর্থনৈতিক সম্পর্কে আগ্রহী নেপালের নতুন প্রধানমন্ত্রী। দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। নেপালে নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর সাধারণত প্রথম আন্তর্জাতিক সফরে ভারতে যেতেন। তবে বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নয়াদিল্লি না গিয়ে বেইজিং সফর করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নয়াদিল্লিকে পাশ কাটিয়ে বেইজিংয়ের প্রতি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের জন্য ঝুঁকছে কাঠমান্ডু। 4 দিনের সফরে গত সোমবার চীন সফরে গেছেন প্রধানমন্ত্রী ওলি। মঙ্গলবার নেপাল ও চীনের মধ্যে 9টি চুক্তি সই হয়েছে। এদিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন ওলি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বৈঠকে চীনের প্রেসিডেন্ট নেপালকে অবকাঠামো খাতের উন্নয়নে সহায়তার বিষয়ে আবারও আশ্বস্ত করেছেন। তিনি নেপালকে স্থলবেষ্টিত দেশ থেকে স্থল সংযুক্ত দেশে রূপান্তরের কথা বলেছেন। নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নেপালের অর্থনৈতিক উন্নয়নের সহায়তা অব্যাহত রাখার কথাও বলেছেন চীনা প্রেসিডেন্ট। রয়টার্স আরও জানায়, বর্তমানে নেপালের আন্তর্জাতিক বাণিজ্যে 2/3 হয় ভারতের সঙ্গে। দেশটির মোট আন্তর্জাতিক বাণিজ্যের মাত্র 14% হয় চীনের সঙ্গে। তবে নেপালের বৃহৎ ঋণদাতা দেশ চীন। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী চীন নেপালকে 31 কোটি মার্কিন ডলারের বেশি অর্থ ঋণ দিয়েছে, দিল্লির তুলনায় যা 3 কোটি ডলার বেশি। 2015 সালে নেপালের ওপর 6 মাসের তেল নিষেধাজ্ঞা জারি করে ভারত। এরপর 2016 সালে নিজের প্রথম মেয়াদে চীনের সঙ্গে একটি পেট্রোলিয়াম চুক্তি সই করেন প্রধানমন্ত্রী ওলি। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির ফলে নেপালের একমাত্র জ্বালানি সরবরাহকারী হিসেবে ভারতের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং চীনের সঙ্গে দেশটির সহযোগিতা বৃদ্ধির পথ প্রশস্ত হয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। অতিরিক্ত শুল্কের চাপ সামলাতে না পারলে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার পরামর্শ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য অভিবাসন ইস্যুতে ট্রাম্পের কঠোর সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলে ট্রুডো শঙ্কা প্রকাশ করলে এমন মন্তব্য করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। যদিও অনেকে বলছেন ঠাট্টার ছলে কথা বলেছেন ট্রাম্প। এদিকে এক জরিপ বলছে, ট্রাম্প নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যেতে অনাগ্রহ প্রকাশ করছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা।
নির্বাচনে জয়ের পর কানাডা ও মেক্সিকোর উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন ঘোষণার পর আন্তর্জাতিক গণমাধ্যমে কানাডার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হতাশার কথা উঠে আসে। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বৈঠকেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হতাশার কথা জানান। বলেন, কানাডার উপর যদি যুক্তরাষ্ট্র 25% শুল্ক আরোপ করে তাহলে দেশের অর্থনীতি চরম ক্ষতির মুখে পড়বে। অতিরিক্ত শুল্ক ছাড়াও অভিবাসন নীতির কড়াকড়ি অটোয়ার অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে শঙ্কা প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী। জাস্টিন ট্রুডোর শঙ্কার কথা শুনে ট্রাম্প বলেন, যদি অতিরিক্ত শুল্কের চাপ সইতে না পারে তবে কানাডার উচিত যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হয়ে যাওয়া, আর ট্রুডো চাইলেই সে রাজ্যের গভর্নর হতে পারেন। ফক্স নিউজ জানায়, এই ঘটনায় আলোচনায় উপস্থিত অনেকে হাসাহাসি করলেও ট্রুডোর মুখভঙ্গি শক্ত ছিল। এ সময় ট্রাম্প আরও বলেন, ট্রুডো চাইলে কানাডাকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, একটি রক্ষণশীল আর একটি উদারপন্থী। পুরো আলোচনা জুড়েই ট্রাম্প কানাডার প্রতি কঠোর ও স্পষ্টভাষী ছিলেন বলে জানায় ফক্স নিউজ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডার পতাকার সঙ্গে একটি ছবি প্রকাশ করেন ট্রাম্প। তবে কানাডার এক মন্ত্রী জানান, ডোনাল্ড ট্রাম্প মজার ছলে আলোচনায় এই মন্তব্য করেছিলেন। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যেতে অনাগ্রহ প্রকাশ করেছে। কিস্টন পালসের এক সমীক্ষায় দেখা গেছে 42% আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনার জন্য দেশটি এড়িয়ে চলতে চাইছেন, আর 41% শিক্ষার্থী সিদ্ধান্তহীনতায় ভুগছেন। পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, যুক্তরাজ্য, ইউরোপের অন্যান্য দেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার 600 শিক্ষার্থী এই জরিপে অংশ নেয়। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয় স্বস্তির, তবে ধরে রাখতে হবে ধারাবাহিকতা। ক্যারিবিয়ানদের হারালেও এখনও অনেক জায়গায় সমস্যা রয়ে গেছে, এমন মন্তব্য করেছেন নাজমুল আবেদিন ফাহিম। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের প্রশংসা করেছেন এই বিসিবি পরিচালক। সেই সঙ্গে জাকের আলী ও নাহিদ রানাকে নিয়েও দিলেন পরামর্শ। ওয়ানডে সিরিজের আগে জামাইকা টেস্ট জয় দলকে আত্মবিশ্বাস দিবে বলেও মনে করেন তিনি। খুব বেশি যে আমরা এরকম মুহূর্তে পাই তা না, তবে এই লাস্ট ম্যাচ আমরা পেয়েছি। সো ফ্যান্টাস্টিক উইকট্রি, অভিনন্দন বাংলাদেশ দলকে। স্বস্তির জায়গাতে আছি আমরা তা না, কিন্তু কারণ একটা কথা আছে, কিন্তু হোয়াট ইউ রিপিটেডলি ডু ইজ হোয়াট ইউ আর। সো রিপিটেডলি আমরা কিন্তু খারাপ করছি। সো এখনও আমাদের পরিচয়টা সেভাবেই আছে। মাঝখানে আমরা একটা ম্যাচ জিতেছি, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে সেটা আমরা সেই যে খারাপের থেকে বের হয়ে এসেছি, চাপের মধ্যে পজিটিভ দেখেছি এবং দলকে চাঙ্গা রাখতে পেরেছে, সেটা যেটা খুব ইম্পর্টেন্ট। ইতিবাচকভাবেই ডিসিশনগুলো নিয়েছে এবং ঠিক সে কারণেই হয়তো বিপক্ষ দলকে চাপে ফেলতে পেরেছে, উইকেট নিতে পেরেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় ঐক্যের ডাকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন দলের বৈঠক যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। কঠিন সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে পূজা উদযাপন ফ্রন্ট, সার্বভৌমত্ব রক্ষায় ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। হাসিনার পাশে থাকায় দিল্লির কড়া সমালোচনা মির্জা ফখরুলের। এবং ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে ব্যবসা বাণিজ্যে প্রভাব দেখছেন না অর্থ উপদেষ্টা। যেখানে কম দামে ভালো পণ্য সেখান থেকেই কিনবে বাংলাদেশ। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।